সেই এক্সপেরিমেন্ট রিলেটেড হচ্ছে যে থিওরি গুলো লাগবে সেই থিওরির একটা ভিডিও করেছি। তো যদি কোনো প্রবলেম হয় শুনতে অথবা বুঝতে, তাহলে আমাকে হচ্ছে চ্যাট বক্সে লিখবা, আমি তখন তোমাদের আবার ঠিক করে দেওয়ার ট্রাই করবো। তো এখানে মেইনলি তোমাদের সম্ভবত এই কোর্সে 1282 এটাতে সম্ভবত হচ্ছে তোমার 0.75 ক্রেডিট। আর এটার মধ্যে আমরা চেষ্টা করবো 7টা থেকে 8টা এরকম এক্সপেরিমেন্ট করার। তো এখানে তোমাদের প্রথমে আমি যেটা করানোর চিন্তা করেছি সেটা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্স সাধারণত কি কি এলিমেন্ট থাকে ইলেকট্রিক্যাল সার্কিটে, 3 ধরনের এলিমেন্ট সম্ভবত পড়েছ, রেজিস্টার, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। এই 3টা এলিমেন্ট। আর এগুলো হচ্ছে কোন ধরনের এলিমেন্ট, প্যাসিভ নাকি অ্যাক্টিভ? প্যাসিভ এলিমেন্ট। আর অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে যে কোনো সোর্স হতে পারে অথবা জেনারেটর হতে পারে। তো ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স নর্মালি আমাদের দেশে হয় না আর কি। তো যে যত ধরনের সোর্স হবে, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স হোক অথবা তোমার জেনারেটর হতে পারে, ব্যাটারি হতে পারে, এগুলো হচ্ছে আমরা অ্যাক্টিভ ডিভাইস হিসেবে ইউজ করি। তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে সেটাই যেগুলো হচ্ছে শুধু পাওয়ার সাপ্লাই দেয় বাট কোনো পাওয়ার রিসিভ করে না। আর যে পাওয়ার রিসিভ করে অ্যাক্টিভ এলিমেন্টের কাছ থেকে সে হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে যেহেতু অলরেডি জানি, তো আমরা এটাতে দেখতে যাচ্ছি যে যে মেইনলি 2 ধরনের কোয়ান্টিটি মেজার করা হয়, ভোল্টেজ এবং কারেন্ট। আর আরেকটা মেজার করা হয় সেটা হচ্ছে পাওয়ার। তো এখন আজকে আমরা যে এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে যে কোনো রেজিস্ট্যান্স যদি থাকে, রেজিস্ট্যান্সের মান আমাদের জানা সাপোজ, অথবা রেজিস্ট্যান্সকে আমরা ভ্যারি করব ম্যাক্সিমাম থেকে মিনিমাম মধ্যে। তো ভ্যারি করলে সেক্ষেত্রে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো। তো এগুলো কিভাবে আমরা মেজার করতে পারি এটাও আমরা এখানে দেখার চেষ্টা করব। তো ভোল্টেজের জন্য ভোল্ট মিটার, আর কারেন্টের জন্য অ্যামিটার, আর হচ্ছে আমরা পাওয়ার মেজার করার জন্য ওয়াটমিটার ইউজ করব। আর এই রিলেটেড তোমাদের আমি একটা ভিডিও এখানে দিচ্ছি, তোমরা দেখবা। যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলবো। আজকে আমরা মেইনলি 2টা এক্সপেরিমেন্টই করব। একটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার মেজার করা, আর আরেকটা হচ্ছে ওহমস ল, এটাকে ভেরিফাই করা। তো ওকে, তাহলে আমরা শুরু করি। সাউন্ড খুবই কম। ওয়েট করতে পারছি না, বাট আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করবো কিভাবে এক্সপেরিমেন্টটা করানো হয় আর কি সেটা, এবং কিছু ইকুইপমেন্ট সম্পর্কে আমরা জানবো। তো তার এক্সপেরিমেন্ট শুরু করার আগে আমাদের অবশ্যই জানতে হবে কিভাবে আমরা ল্যাব রিপোর্ট লিখবো। তো তোমাদের ফার্স্টে আমি বলে নিই যে আমি কিভাবে তোমাদের কাছ থেকে ল্যাব রিপোর্ট নিতে চাই। অবজেক্টিভ, যে এক্সপেরিমেন্টটি করব সেই এক্সপেরিমেন্টটি কেন করছি আমরা, তো এই কেন করছি এটা রিলেটেড 2 লাইনে অথবা 1 লাইনে কিছু কথা আমাদের এখানে পুট করতে হবে। এবং এইটা যখন আমরা করতে যাব এই এক্সপেরিমেন্টটা, সেটা কোন থিওরি, এটা রিলেটেড যে থিওরিটা আছে এই থিওরিটা আসলে কি, এবং কিভাবে এই থিওরি যেটা পাচ্ছি সেটা আমাদের প্র্যাকটিক্যালের সাথে মিলছে কিনা সেটা আমরা দেখবো। তো এই এক্সপেরিমেন্টের পেছনে যে থিওরি ব্যাকগ্রাউন্ড সেটা আমাদের অবশ্যই লিখতে হবে। আর এখানে আমরা যে অ্যাপারেটাস গুলো ইউজ করবো সেই অ্যাপারেটাস গুলো আমরা এখানে পুট করবো, এবং সেগুলো ম্যাক্সিমাম রেঞ্জ কত, কারণ প্রতিটা অ্যাপারেটাসেরই একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে যে সে এতদূর পর্যন্ত মাপতে পারে। যে ল্যাবে যে আমরা অ্যামিটার, ওয়াটমিটার গুলো দেখবো সেগুলো একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত মেজার করতে পারে কোন একটা কোয়ান্টিটিকে। সো এই অ্যাপারেটাস গুলোর অবশ্যই রেঞ্জটা আমরা দিব। কিভাবে দিব সেটা আমি তোমাদেরকে একটা ল্যাব ম্যানুয়াল দিয়ে দিব, সেই ল্যাব ম্যানুয়াল দেখে তোমরা ওখানে লিখবা, ফাইনালি রিপোর্ট লিখবা। এরপরে সার্কিট ডায়াগ্রাম, ডাটা টেবিল আমরা করতে গিয়ে যে ডাটাগুলো নিব সেই ডাটাগুলো ডাটা টেবিলে পুট করবো। এরপর ক্যালকুলেশন, যদি কখনো ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্যালকুলেশন লিখবো, এবং ফাইনালি রেজাল্ট এন্ড ডিসকাশন লিখবো। তো এক একজনের ল্যাব রিপোর্ট যেন একেবারে হুবহু কপি না হয়, এক একজনেরটা থেকে আরেকজনেরটা যেন আলাদা হয়। তো রেজাল্টের ডিসকাশনে আমরা ফাইনালি কি করতে চেয়েছিলাম, কি উদ্দেশ্যে এই এক্সপেরিমেন্টটা করলাম, এবং ফাইনালি কি পেলাম, অথবা করতে গিয়ে কি কি প্রবলেম হলো সেই প্রবলেমগুলোকে আমরা এখানে লিখবো। যেমন কোনো একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে সাপোজ যদি আমার মনে হয় যে এই এক্সপেরিমেন্টটা 108 ওহম নিয়ে রেজিস্ট্যান্স আসার কথা ছিল, বাট এটা 108 ওহম না এসে 107 ওহম অথবা 107.6 ওহম এরকম 6 ওহম এরকম আসলো। তো যদি এই যে 108 ওহম আসার কথা ছিল সেখান থেকে কিছুটা ডেভিয়েশন হলো, তো এই ডেভিয়েশন গুলো কেন হলো, তো সেই কারণটা আমাদেরকে লিখতে হবে। কারণ প্র্যাকটিক্যালি আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করতে যাই তখন সেক্ষেত্রে অনেক সমস্যা থাকে। হতে পারে যে টেম্পারেচার আমাদের অনুকূলে ছিল না, টেম্পারেচার প্রবলেম হতে পারে, লুজ কন্টাক্ট হতে পারে, দেখার ইরোর, যেটা প্যারালাক্স ইরোর বলে, তো প্যারালাক্স ইরোর ঘটতে পারে। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এই প্রবলেমগুলোকে এখানে তুলে আনতে পারো যে এই প্রবলেমের কারণে আমাদের রেজাল্ট এটা আসার কথা ছিল বাট এটা আসে নাই, এটা থেকে কিছুটা কমে গেছে।
তো এই রেজাল্ট ডিসকাশনে আমরা ফাইনালি আমাদের কি প্রবলেম ফেস করেছে অথবা কেন ভেরিফাই করতে পারলাম না সেটা লিখবো। আর যদি ভেরিফাই করতে পারি তাহলে ভেরিফাই কেন কিভাবে হলো, কি কি রিজন ছিল এর পেছনে, সেই রিজনগুলোকে আমরা এখানে লেখার চেষ্টা করবো রেজাল্ট ডিসকাশন সেকশনে। সো একজনটা আরেকজন কপি করবে না, যেটা করার চেষ্টা করবো যে নিজে যেটুকু বুঝলা এই এক্সপেরিমেন্ট থেকে, সেই এক্সপেরিমেন্ট থেকে এই ডিসকাশন রেজাল্ট ডিসকাশন পার্টটা লেখার চেষ্টা করবা। তো আজকে আমরা এক্সপেরিমেন্ট শুরু করি। প্রথম এক্সপেরিমেন্টটা হচ্ছে স্টাডি অফ অ্যামিটার, ভোল্টমিটার এন্ড ওয়াটমিটার কানেকশন ইন এ রেজিস্টিভ সার্কিট। তো এই জিনিসটা আমরা হচ্ছে একটা রেজিস্টিভ সার্কিটে অথবা রেজিস্ট্যান্সের অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার পার্ট কেমন আসে এবং এগুলো কিভাবে কানেক্ট করবো আমরা, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো যখন আমরা অ্যামিটার ইউজ করবো, অ্যামিটারের কে আমরা সবসময় সিরিজে লাগাবো। সিরিজে লাগানোর উদ্দেশ্য কি? অ্যামিটারকে অবশ্যই সিরিজে লাগাতে হবে, কারণ অ্যামিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আমরা জানি যে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে খুবই কম। অ্যামিটার কারেন্ট মেজার করার কাজে আমরা এখানে ইউজ করব। তো এই কারেন্ট মেজার করতে গিয়ে আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে অ্যামিটারকে অলওয়েজ আমরা অ্যামিটারকে কারেন্ট করার কাজে ইউজ করবো। এবং একে কিছু সমস্যা এক্সপেরিমেন্টটা এখানে আমরা কি বের করব, মানে হলো একটা সার্কিটে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা বের করব মিটারের মাধ্যমে। এটা কি এক্সপেরিমেন্ট ম্যাম? এটা তোমার অ্যামিটারের মাধ্যমে কারেন্ট ভোল্টেজ আর অ্যামিটার কারেন্ট, আর এখানে ভোল্টমিটার ভোল্টেজ আর ওয়াটমিটার দিয়ে পাওয়ার মেজার করবা। আচ্ছা আচ্ছা, এই মেজার করাটাই আমাদের এক্সপেরিমেন্ট, তাই তো? হ্যাঁ, এই মেজারমেন্ট করাটাই তোমাদের এক্সপেরিমেন্ট। আর তোমাদের এই রিলেটেড যে ভিডিও করার দরকার নেই। আমি তোমাদের ভিডিও যে গুগল ক্লাসরুম ক্রিয়েট করা আছে না তোমাদের, ওখানেই আমি আপলোড দিয়ে দেবো তোমাদের এটা। তো ভিডিও নিয়ে টেনশনের দরকার নাই, আমি এই ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো ঠিক আছে, শুনতে থাকো। সিরিজে কানেক্ট করব। তো কেন এটা সিরিজে কানেক্ট করব, এই কোশ্চেনটা আমাদের আসতেই পারে মনে। সিরিজে কানেক্ট করব এই কারণে যে এটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম, যেহেতু লো, এই কারণে এই রেজিস্ট্যান্সকে আমরা সবসময় সিরিজে লাগাবো। এটা যদি আমরা প্যারালালে লাগাতাম, তাহলে প্যারালালে লাগালে যে ঘটনাটা ঘটতো, যেহেতু এর রেজিস্ট্যান্স কম, সবসময় প্যারালাল পাথে কি হয়, যদি এই অ্যামিটারটাকে আমরা এই রেজিস্ট্যান্সের সাথে সিরিজে কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে কারেন্ট সম্পূর্ণ এই লো রেজিস্ট্যান্স পাথে ফ্লো করবে। তো লো রেজিস্ট্যান্স পাথে যদি কারেন্ট ফ্লো করে যায়, তাহলে সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা পুড়ে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। এই অ্যামিটারটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম। তো এই জন্য আর বেশি অ্যামাউন্টের যদি কারেন্ট যায়, তাহলে সেক্ষেত্রে এখানে ভোল্টেজ সবসময় বেশি। তো এটা হওয়ার কারণে আমরা কখনোই অ্যামিটারকে সিরিজে লাগাতে পারবো না, অ্যামিটারের যেহেতু রেজিস্ট্যান্স খুবই কম। ম্যাডাম আরেকবার একটু বলা যাবে? তো এই কারণে আমরা এটাকে সবসময় প্যারালালে লাগাতে পারবো না, এটা সবসময় আমরা সিরিজে লাগাবো অ্যামিটারকে। তাহলে আমরা সিরিজে কানেক্ট করলাম, যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স কম। আর ভোল্টমিটার যেটা, সেই ভোল্টমিটারের মাঝে আমি কথা বলতে পারবো না। এখানে হচ্ছে তোমার ভিডিওটা পুরো দেখে দাও, তারপরে তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা লিখে রাখো, নোট ডাউন করে রাখো। ভিডিও শেষে আমি তখন তোমাদের রিপ্লাই দিব। ওকে, আমার কথা বুঝতে পারছো কি? জি ম্যাম। নোট ডাউন করে রাখো কি কি কোশ্চেন। আর এই কোশ্চেনটা তোমাদের আমি যেটাই বলি সেটা আবার ক্লিয়ার করার ট্রাই করবো, বাট তোমরা এখন লিখে রাখো। আর ভিডিওটা জাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। একই জিনিস, বাট এটাকে আমরা লাগাচ্ছি হচ্ছে প্যারালালে। ভোল্টমিটারকে প্যারালালে লাগাচ্ছি এই কারণে যে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি। ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি, হাই। তো আমরা জানি কি V = IR, এটা জানি। এখন এইখানে যদি আমরা দেখি যে রেজিস্ট্যান্স অনেক বেশি, যদি রেজিস্ট্যান্স অনেক বেশি পাই, তাহলে সেক্ষেত্রে ভোল্টেজও অনেক বেশি পাওয়া যাবে। এই জন্য আমরা সবসময় ভোল্টমিটারকে সিরিজে প্যারালালে কানেক্ট করি, যাতে করে আমরা অনেক বেশি ভোল্টেজ মেজার করতে পারি। আর অ্যামিটারের কাজ কি? অ্যামিটারের কাজ হচ্ছে কারেন্ট মেজার করা। তো অ্যামিটারের কাজ যদি কারেন্ট মেজার করা হয়, তাহলে আমরা এখানে I = পাবো হচ্ছে V/R। তো এইটাকে আমি যদি অ্যামিটারকে কোনো কারণে ভুল করে প্যারালালে কানেক্ট করি, তাহলে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু খুবই কম, এই কারণে এইটা কারেন্টের মান আমাদের অনেক বেড়ে যেতে পারে, ইনফাইনাইট হয়ে যেতে পারে। আর এই ইনফাইনাইট কারেন্ট যদি এর মধ্যে দিয়ে মিটারের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে সেক্ষেত্রে মিটারটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা সবসময় ট্রাই করবো অ্যামিটারকে সিরিজে কানেক্ট করা আর ভোল্টমিটারকে প্যারালালে কানেক্ট করা। এরপরে আসলে ওয়াটমিটারের কানেকশন। ওয়াটমিটারের সাধারণত দুইটি কয়েল থাকে, একটি হলো পটেনশিয়াল কয়েল আর একটি হলো কারেন্ট কয়েল। তো এটা হলো আমাদের কারেন্ট কয়েল আর এটা হচ্ছে পটেনশিয়াল কয়েল। কারেন্ট কয়েলের কাজ হচ্ছে কারেন্টটাকে সে লাইনের কারেন্ট কত আছে সেটাকে সে মেজার করবে, আর পটেনশিয়াল কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজটা কত পাচ্ছে সেটা সে মেজার করবে। এবং এই দুইটার যদি প্রোডাক্ট করি V/I, তাহলে সেক্ষেত্রে টোটাল হচ্ছে পাওয়ারটা আমরা মেজার করতে পারবো। তো এই ওয়াটমিটারে তাহলে আমাদের কাজ কি, যে এই
এই কারেন্ট কয়েল এবং পটেনশিয়াল কয়েলটাকে এমনভাবে কানেক্ট করতে পারা হবে যেন সে হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজ দুইটাকে মেজার করতে পারে এবং এর প্রোডাক্টের ফলে আমরা ওয়াটমিটারের পার্টটা পেতে পারি। তাহলে আমাদের এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা সাপোজ 108 ওহমের একটা রেজিস্ট্যান্স ইউজ করলাম, 108 ওহমের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স এর সাথে আমরা প্যারালালে লাগালাম ভোল্টমিটার আর এর সাথে লাগালাম সিরিজে অ্যামিটার। আর এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি। সাপ্লাই ভোল্টেজ আমরা এসি সাপোজ দিলাম, এটা হচ্ছে এসি সাপ্লাই দিলাম, যেহেতু ল্যাবে এসি সাপ্লাই অ্যাভেলেবল আমরা এখানে এসি দিলাম। তো এসি হচ্ছে 100 ভোল্ট আমরা দিলাম। 100 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই দিলে সেক্ষেত্রে আমাদের এখানে যেটা ইউজ করছি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা যেহেতু ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এই ভ্যারি করে করে আমরা প্রতি মুহূর্তে অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্ট নেওয়ার চেষ্টা করব। তো এইখানে আমরা ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে ভ্যারি করে করে মিনিমামে আসার চেষ্টা করব। তো যত ভ্যারি করবো সে অনুযায়ী ভোল্টেজ পাবো ভোল্টমিটারের অ্যাক্রসে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টমিটার আমাদের ভোল্টেজের পার্টটা দিবে, অ্যামিটার দিবে ওয়াট রেটিং যেটা সেটা পাওয়া যায়, আর অ্যামিটার দিবে হচ্ছে তোমাদের কারেন্টের রেটিংটা। এখন তাহলে আমরা দেখে নিই যে অ্যামিটারের দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ প্রান্ত দিব এখানে সোর্সের সাথে, নেগেটিভ প্রান্ত থেকে যাবে হচ্ছে ওয়াটমিটারে। আর ওয়াটমিটারের আবার দুইটা কয়েল থাকে, বললাম যে একটা কারেন্ট কয়েল আর একটা পটেনশিয়াল কয়েল। তাহলে এখানে দেখি যে কারেন্ট কয়েল এবং পটেনশিয়াল কয়েল একসাথে কানেক্ট করতে হবে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা কানেক্ট করার জন্য এই যে কারেন্ট পটেনশিয়াল কয়েল আর এইটা আর এই যে এটাকে আমাদের শর্ট করতে হবে, একসাথে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করে দিলাম। আর এগুলো হচ্ছে 2 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার অথবা 5 অ্যাম্পিয়ার বদলে 10 অ্যাম্পিয়ারও থাকতে পারে ল্যাবে। তো 2 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার এবং এগুলো বিভিন্ন রেটিং এর হয়। তো আমাদের এখানে যেটা করতে হবে, এই নেগেটিভ প্রান্ত এখানে এসে কোন কয়েলে লাগবে, এখানে কারেন্ট কয়েলের প্রান্তে লাগবে। তো কারেন্ট কয়েলের প্রান্তে আমরা লাগাই দিলাম। আর এই কারেন্ট কয়েলের সাথে এই 2 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার এগুলো প্রত্যেকটা ইন্টারনালি কানেক্ট করা থাকে। তো আমি যে কোনোটা ইউজ করতে পারি। তো আমি যদি এখানে 10 অ্যাম্পিয়ার ইউজ করি তাহলে 10 অ্যাম্পিয়ার থেকে চলে যাবে হচ্ছে আমার আউটার সার্কিটে। তো আমরা রেজিস্ট্যান্সের এক প্রান্তে চলে আসলো। এবার রেজিস্ট্যান্সের অপর প্রান্ত চলে যাবে কোথায়? এই যে এখানে যে আরেকটা পয়েন্ট বাকি থাকলো ভোল্টেজ মেজার করার জন্য ওয়াটমিটার আরেকটা পয়েন্ট চলে গেছে যেখানে। তো এটা চলে যাবে হচ্ছে তোমার নেগেটিভ পয়েন্টে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ফেজের পয়েন্ট, আর এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তাহলে এটা চলে আসলো হচ্ছে নিউট্রালে। এটা আসলো এদিকে 108 এর পয়েন্টটা চলে গেল এখানে। তারপর আমরা সার্কিটটাকে ক্লোজ করে দিলাম। আর এখানে যেটা করব যে এর প্যারালালে আমরা ভোল্টমিটারটাকে কানেক্ট করব। ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত এখানে আর নেগেটিভ প্রান্ত এখানে। তাহলে সবগুলো নেগেটিভ প্রান্তকে এখানে কানেক্ট করে দিলাম। তো এইটা হলো আমাদের ভোল্টমিটার, অ্যামিটার এবং ওয়াটমিটারের কানেকশন দিয়ে তার কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিভাবে তারপর রেজিস্ট্যান্সটি যদি ভ্যারি করতে থাকে তাহলে তার অ্যাক্রসে এই পার্টগুলো কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো। তো এখানে তাহলে আমরা অ্যামিটার একটা ইউজ করলাম। তো অ্যামিটার ইউজ করলাম 0 থেকে 10 অ্যাম্পিয়ার। ভোল্টমিটার ইউজ করবো যেটা, সেটা হচ্ছে ল্যাবে আমাদের আছে 0 থেকে 450 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারে। তারপরে 0 থেকে 450 ভোল্ট। ওয়াটমিটার যেটা মেজার করতে পারে সেটা হচ্ছে 2400 ওয়াট পর্যন্ত। এটা 2400 ওয়াট পর্যন্ত মেজার করতে পারে ল্যাবে যেটা আছে। আর রেজিস্ট্যান্স আমরা নিলাম হচ্ছে এখানে 108 ওহম। তাহলে আমরা অ্যামিটার নিলাম 0 থেকে 10 অ্যাম্পিয়ার, ভোল্টমিটার নিলাম হচ্ছে 0 থেকে 450 ভোল্ট, ওয়াটমিটার নিলাম 0 থেকে 2400 ওয়াট পর্যন্ত মেজার করতে পারবে, রেজিস্ট্যান্স নিলাম 108 ওহমের। আর ডিসি ভোল্টেজ সোর্স না, আমরা এখানে ইউজ করবো হচ্ছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ ইউজ করবো এখানে। এসি ভোল্টেজ হচ্ছে সর্বোচ্চ এগুলোর অ্যাক্রসে সাধারণত 230 ভোল্ট দেওয়া থাকে, অথবা 20 ভোল্ট, 220 ভোল্ট থাকতে পারে। তো আমরা ভেরিয়াকে এই ভোল্টেজটা 100 ভোল্টে নিয়ে আসার চেষ্টা করবো। ভেরিয়াকের কাজ হবে ভোল্টেজটা ভ্যারি করে কমানো অথবা বাড়ানো। তো আমরা পার্ট নিব। এখানে পার্ট নিয়ে যেটা করব, এখানে আমরা ওয়াটমিটার থেকে মিটার পাওয়ার ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা বসাবো। ওয়াটমিটার কত পার্ট দিচ্ছে আমাদেরকে। তারপরে ওয়াটমিটারের পার্ট আমরা দেখবো যে এখানে কত পাচ্ছি। ভোল্টমিটার থেকে ভোল্টেজের পার্টটা নিব, আর অ্যামিটার থেকে কারেন্টের পার্ট দিয়ে ক্যালকুলেটেড পাওয়ার এখানে কত হয় সেটা দেখবো। আর হচ্ছে মিটার পাওয়ার, যেটা ক্যালকুলেটেড পাওয়ার বলতে ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটাকে গুণ করে নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে ক্যালকুলেটেড পাওয়ার। আর মিটার পাওয়ার যেটা ওয়াটমিটার থেকে পাবো সেটা পাওয়ার। এবং এই দুইটা পাওয়ার অ্যাকচুয়ালি কতখানি, অ্যাকচুয়াল যে পাওয়ার আসার কথা ছিল সেই পাওয়ার থেকে কতখানি মিটার করছে আর ক্যালকুলেশন করে কত পেলাম সেটাকে দেখবো আমরা। তো সাপোজ যদি আমার ওয়াটমিটার আমরা রিডিংটাই হচ্ছে ওয়াটমিটারের রিডিং আমরা এখানে ভোল্টেজ সেট করলাম হচ্ছে 100 ভোল্ট, আর পয়েন্টার যেটা রেজিস্ট্যান্সের পয়েন্টার সেটাকে রাখলাম ম্যাক্সিমামে। তাহলে সেই ক্ষেত্রে সাপোজ হচ্ছে ভোল্টেজ হচ্ছে আমাদের পার্ট দিল 100 ভোল্ট। তারপরে 100 ভোল্ট আমাদের এখানে পার্ট দিল। তারপরে কারেন্ট আমাদের দিল হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার। আর এখানে পাওয়ার মেজার করেছি আমরা হচ্ছে 21 × 4, 84 ওয়াট। তাহলে এখন এখান থেকে আমরা 0.6 × 100 করে পাবো হচ্ছে 60।
ওয়াট। তাহলে এখানে কতখানি অ্যাকচুয়াল পাওয়ার থেকে মিটার পাওয়ার, ক্যালকুলেটেড পাওয়ার থেকে মিটার পাওয়ারটা ডেভিয়েশন করলো সেটা আমরা দেখব। তারপরে সাপোজ যদি এখানে আমার আসে হচ্ছে পরের যে রিডিংটা, সেটা আমরা রেজিস্ট্যান্সটাকে আরও ভ্যারি করলাম। রেজিস্ট্যান্স ভ্যারি করার ফলে এখানে আমাদের ভোল্টেজের পার্ট দিল হচ্ছে 100 ভোল্ট। আর এখান থেকে আমরা কারেন্ট মিটার যে পাওয়ারটা ওয়াট মিটার রিডিং পাইলাম হচ্ছে 33 × 4 ওয়াট, যেটা পাই সেটা লিখলাম। আর কারেন্ট হচ্ছে আমাদের এখানে 0.6 অ্যাম্পিয়ার, 0.5 × 2 অ্যাম্পিয়ার, 5 × 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন করবো, করে দেন বিয়োগ করে দেখবো যে কত হয়। তো এইভাবে করে আমরা ল্যাবে এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করবো। আমি তোমাদেরকে এই রিলেটেড ভিডিও দিয়ে দেখাবো কিছুক্ষণ পরে, তখন তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সার্কিটের কানেকশন। অ্যামিটার সিরিজে ভোল্টমিটার রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে কানেক্ট করে নিই, তার এই রেজিস্ট্যান্সটাকে এমনভাবে রেজিস্ট্যান্সের সাথে ওয়াটমিটারটাকে কানেক্ট করে নিতে হবে। তো এটা দিয়ে আমরা হচ্ছে পাওয়ার মেজার করে দেখবো। তাহলে এখানে আমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এখান থেকে আমি কিছু কোশ্চেন তোমাদের জন্য বের করছি যে অ্যামিটারের ওয়াটমিটার যেটা ইউজ করলে ওয়াটমিটারের রেঞ্জ কত। ওয়াটমিটারের রেঞ্জ আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম ওখানে সম্ভবত 10 অ্যাম্পিয়ার আছে একটা কারেন্টের জন্য পয়েন্ট, আর একটা আছে হচ্ছে 240 ভোল্ট। তাহলে দুইটাকে আমরা গুণ করব, আর ওখানে 120 পর্যন্ত রিডিং নিতে পারে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে প্রতিটা ঘরের মান 10 × 240 ডিভাইডেড বাই 120। তাহলে প্রতিটা ঘরের মান 20 করে আমরা পাবো 20। তো যদি 5 ঘর আসে রিডিং, তাহলে 5 × হচ্ছে 20, 108। তো এই অ্যামিটারের রেঞ্জ কত সর্বোচ্চ সেটা আমরা হচ্ছে যাবো। তাহলে এটা 120 ঘর পর্যন্ত যেতে পারে। তাহলে 10 × 240 × 120 অ্যামিটারের রেঞ্জ হবে যে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, আর ম্যাক্সিমাম 240 ভোল্ট পর্যন্ত সে ভোল্টেজ মাপতে পারে। আর টোটাল আছে 120টা ঘর। তাহলে অ্যামিটারের রেঞ্জ হচ্ছে 0 থেকে এত ওয়াট, যত আসবে তত ওয়াট। এখন দুই ধরনের কয়েল থেকে আগে বলেছি, কারেন্ট কয়েল আর পটেনশিয়াল কয়েল। কারেন্ট কয়েলের কাজ হবে কারেন্ট মেজার করা, পটেনশিয়াল কয়েলের কাজ হবে ভোল্টেজটা, দুই প্রান্তের ভোল্টেজ মেজার করা। আর এখানে অ্যাভারেজ পাওয়ার ইজ মেজার বাই ওয়াটমিটার। কীভাবে পাওয়ার মেজার করা ওয়াটমিটার থেকে, এটা আমরা যখন ক্লাসে থিওরি করবো তখন এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে দেখো আরেকটা কোশ্চেন, ভোল্টমিটার কেন প্যারালালে কানেক্ট করা হয়। তো প্যারালালে কানেক্ট করার উদ্দেশ্য এটাই যে এর যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি, এটাকে প্যারালালে কানেক্ট করতে হবে। এটা যদি সিরিজে কানেক্ট করা হয় তাহলে হাই রেজিস্ট্যান্সের কারণে সিরিজে অনেক বেশি ভোল্টেজ ড্রপ হবে এবং আমরা অ্যাকচুয়াল যে রেটিং সেটাকে পাবো না। তো অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা মেজার করতে পারবো না। এই জন্য সবসময় ভোল্টমিটারকে প্যারালালেই লাগাতে হবে। কিন্তু এটা যদি সিরিজে লাগাই তাহলে সেটা তো নষ্ট হবে না, বাট রিডিং আমরা পাবো না, যেহেতু রেজিস্ট্যান্স অনেক হাই, ড্রপও অনেক বেশি। আর ল্যাবে যে তোমরা যে ভোল্টমিটারটা ইউজ করবে সেটা রেঞ্জ অলরেডি আমি বললাম 0 থেকে 450 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারে। আর ল্যাবে যে অ্যামিটারটা ইউজ করেছো সেটা রেঞ্জ হচ্ছে 0 থেকে, দেখে নিবা কত তোমাদেরকে আমি দেখাবো, তখন ওখানে যে ম্যাক্সিমাম রেটিংটা পাবা সেটাই হচ্ছে তোমাদের তত অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারবে। আর অ্যামিটারকে সিরিজে অবশ্যই কানেক্ট করতে হবে, প্যারালালে কানেক্ট করলে এটা আবার নষ্ট হয়ে যায়। তোমাদেরকে বললাম যে ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম, আর লো রেজিস্ট্যান্সের কোনো কিছু যদি প্যারালালে কানেক্ট করা হয় তাহলে হাই ভোল্টেজের কারণে সেটা নষ্ট হয়ে যাবে, ভোল্টেজটা অনেক বেড়ে যাবে, এই জন্য সেই মিটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এই ধরনের ডিভাইসগুলো কানেক্ট করার ক্ষেত্রে। এবার আমরা দেখে নিই যে ওহমস ল কিভাবে আমরা ভেরিফাই করতে পারি। তো ওহমস ল এর জন্য আমরা যেটা জানি যে যদি টেম্পারেচার ডিফিনিট থাকে, ডেফিনিট টেম্পারেচার দ্য কারেন্ট, যে কারেন্টটা কোনো এলিমেন্টের অ্যাক্রসে ফ্লো হয় সেই এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেই ভোল্টেজের সাথে প্রপোর্শনাল হবে। দ্যাট মিনস I প্রপোর্শনাল টু V। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে যে যখন কোনো এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ, আমরা যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করব সেই ভোল্টেজ ফ্লো হওয়ার কারণে এখানে যে চেঞ্জ হবে সেটা প্রপোর্শনালি বাড়তে থাকবে। তার মানে এখানে আমরা একটা জিনিস পেলাম যে কারেন্টটা টেম্পারেচার অবশ্যই ডেফিনিট থাকতে হবে। At definite temperature, the current, the voltage across a resistor will be directly proportional to the current flowing through that resistor. তার মানে এই কারেন্ট এবং ভোল্টেজ যেটা আমরা পাবো এখানে V proportional to I হতে হবে, V proportional to I হতে হবে। কি কারণে, যে ভোল্টেজ যখন আমি অ্যাপ্লাই করছি তার কারণে কারেন্ট ফ্লো হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। এজন্য আমরা এই জিনিসটাকে ভেরিফাই করার চেষ্টা করবো যে ভি যত প্রপোর্শনাল রিলেশন, তার মানে আমরা যেটুকু বুঝতে পারছি যে ভি যে হারে বাড়বে কারেন্টও সে হারে বাড়বে, কারেন্টও সে হারে বাড়বে। তাহলে ভি যদি এক হয় তাহলে কারেন্টের পরিমাণও এক হতে হবে। তো এইভাবে লিনিয়ারলি সে বেড়ে যাবে, বাড়বে। তো এই কার্ভটা আমরা, এই জিনিসটা আমরা এখানে ফিল আপ ভেরিফাই করার চেষ্টা করছি। আর আরেকটা জিনিস, যে এটাকে যদি প্রপোর্শনালিটিটাকে উঠাইতে হয় তাহলে আমরা এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি আর।
তাহলে এই এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হলো রেজিস্ট্যান্স কি রেজিস্ট্যান্স যে হচ্ছে এখানে ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশন সেখান থেকে আমরা পাচ্ছি রেজিস্ট্যান্স ভি ডিভাইডেড বাই আই। তাহলে রেজিস্ট্যান্স হলো যেটা হচ্ছে রেসিস্ট করবে ফ্লো অফ কারেন্টকে। যখন হচ্ছে আমার এখানে কারেন্টের মান যদি খুব কম হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্স অনেক বেশি হবে, আর কারেন্টের মান যদি অনেক বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কম হবে। তার মানে রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে রেজিস্ট্যান্স ইজ অ্যান এলিমেন্ট হুইচ রেসিস্ট দ্য ফ্লো অফ কারেন্ট। আর এটা কি করে পাওয়া যায়? ভোল্টেজ এবং কারেন্টের রেশিও থেকে। তো এখানে আমরা যে ডিভাইসগুলো ইউজ করবো সেটা আগের মতোই অ্যামিটার এবং ভোল্ট মিটার। এখানে 0 থেকে 450 ভোল্ট রেঞ্জের আমরা ভোল্ট মিটার ইউজ করবো। রেজিস্ট্যান্স একটা ইউজ করবো, রেজিস্ট্যান্স এখানে আমরা ইউজ করছি হচ্ছে 108 ওহম। আর এখানে এসি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এসি ভোল্টেজ আমরা এখানে 75 থেকে 100 অথবা 150 ভোল্ট পর্যন্ত ভ্যারি করবো, আর কানেক্টিং ওয়্যারস থাকবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, যেখানে সাপ্লাই ভোল্টেজ ভিএস আমরা দিব, আর এখানে এর সাথে সিরিজে কানেক্ট করবো যে রেজিস্ট্যান্সের আমরা ভোল্টেজ অথবা কারেন্ট মেজার করতে চাই, তার সাথে সিরিজে লাগাবো অ্যামিটার, আর এর সাথে লাগাবো প্যারালাল ভোল্ট মিটার ওই এলিমেন্টের সাথে। তারপরে ফাইনালি এটা চলে যাবে নেগেটিভ পয়েন্টে। তো এখানে আমরা অবশ্যই মাঝখানে একটা সরাসরি সাপ্লাই ভোল্টেজ দিব না, ভ্যারি করার জন্য, এই ভোল্টেজটা ভ্যারি করার জন্য এখানে একটা ভ্যারিয়েক কানেক্ট করবো, ভ্যারিয়েক কানেক্ট করবো। তো এখন তাহলে আমরা দেখে নিই যে কি কি আমরা এখান থেকে পাবো। সাপ্লাই ভোল্টেজ তাহলে ভ্যারি করছি 75 থেকে শুরু করে 150 ভোল্ট পর্যন্ত ভ্যারি করছি। আর আমাদের টেস্ট রেজিস্ট্যান্স হচ্ছে 108 ওহম। এখানে আমরা ভোল্টেজের পার্ট নেব, এখানে আমরা কারেন্টের পার্ট নেব। এই দুইটা পার্ট যেটা পাবো, এই দুইটা পার্টকে আমরা যদি রেশিও করি তাহলে ক্যালকুলেটেড রেজিস্ট্যান্স পাবো, তো এইটা আমরা ফাইনালি এই সবগুলো রেজিস্ট্যান্স যতগুলো রিডিং নিব সবগুলো রেজিস্ট্যান্সকে যোগ করব, R1 R2 এভাবে যদি আমরা 9টা পার্ট নিই তাহলে টোটাল হচ্ছে R9 পর্যন্ত যোগ করব, করে 9 দিয়ে ভাগ করে যে টোটাল রেজিস্ট্যান্স অ্যাভারেজ রেজিস্ট্যান্স পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ রেজিস্ট্যান্স। তো আমরা দেখবো যে এটা আমাদের 108 আসে কিনা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অ্যাভারেজ রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলাম, আর আমরা আরও একটা জিনিস ভেরিফাই করার চেষ্টা করবো যে ভোল্টেজ যে হারে চেঞ্জ হবে কারেন্টও সে হারে চেঞ্জ হয় কিনা। তো এখানে আমরা ভোল্টেজকে ড্র করলাম আর এখানে ওয়াই এক্সিসে দিলাম কারেন্টকে। দেওয়ার পরে আমরা এখানে স্লপ যেটা পাবো সেই আমরা দেখি যে স্লপটা কত আসে। তো এখন আমরা এখানে যেটা জানি যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তারপরে কারেন্ট ফ্লো হয়, তার মানে ইন্ডিপেন্ডেন্ট এক্সিসে আমরা কাকে দিই, যে ইন্ডিপেন্ডেন্ট তাকে দিই। তাহলে এখানে কজ কার কারণে, কজ এবং ইফেক্ট, কজ কোনটা, কজটাকে আমরা এক্সিসে দিই, কজ হচ্ছে ভোল্টেজ, কারণ ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এর ইফেক্টটা কি, এই যে এটা ইফেক্ট হচ্ছে কারেন্ট। তাহলে যে নির্ভরশীল অন্যের উপরে তাকে আমরা দিব হচ্ছে ওয়াই এক্সিসে। তাহলে এখানে আমরা কজ বলতে তাহলে কাকে বুঝলাম, ভোল্টেজকে, আর এখানে আমরা পেলাম হচ্ছে কারেন্টকে, ইফেক্ট, কারণ কজের ভোল্টেজের কারণে কারেন্ট পাওয়া গেল। তাহলে এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট এক্সিসে দিলাম ভোল্টেজকে, তারপরে ওয়াই এক্সিসে দিলাম হচ্ছে কারেন্টকে, কারণ যে ইন্ডিপেন্ডেন্ট না সে হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট যেটা ভেরিয়েবল সে যাবে হচ্ছে ওয়াই এক্সিসে। তাহলে এখানকার যে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, অথবা এখানকার রেজিস্ট্যান্স মান আমরা কি করে পাবো, এখানে যদি আমরা স্মল পোর্শন নিই তাহলে এই যে কোনো একটা পোর্শনে স্মল পোর্শনে আমরা একটু সাপোজ কেটে নিব, এবার কেটে নিলে তাহলে সেক্ষেত্রে এইটুকু মান পাওয়া যাবে হচ্ছে ডেল্টা আই এর চেঞ্জ কি পরিমাণ হলো, এই পয়েন্ট বিয়োগ এই পয়েন্টের বিয়োগফল, আর এই যে এই 2 পয়েন্টের বিয়োগফল, এই 2 পয়েন্টের বিয়োগফল থেকে আমরা পাবো ডেল্টা ভি, ভি এর কি পরিমাণ চেঞ্জ হলো, তাহলে এটা হচ্ছে ডেল্টা ভি, এইটুকু হচ্ছে আমাদের ডেল্টা ভি আর এইটুকু হলো আমাদের ডেল্টা আই। তাহলে এই দুইটা রেশিও থেকে পেলাম হচ্ছে 1/r ডেল্টা আই বাই ডেল্টা ভি। তো এটাই হলো আমাদের এখানকার স্লপ। তো স্লপের পরিমাণ কত এবং এই কার্ভটা কিভাবে আমাদের লিনিয়ারলি আসে কিনা সেটা আমরা ল্যাবে গিয়ে দেখার চেষ্টা করব। এখানে কিছু কোশ্চেন আছে যে আইভি প্লট কেন হয় না, আইভি প্লট কেন ড্র করতে হয়, ভিআই প্লট কেন হয় না। ভিআই প্লট কি কারণে হয় না অলরেডি আমি তোমাদের বললাম, যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটাকেই আমি এক্সিসে দেবো আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্সিসে দেবো। আর ওমস ল এর লিমিটেশনটা কি হতে পারে, এখানে বলা হচ্ছে যে টেম্পারেচার অবশ্যই কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে কেবলমাত্র ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে। বাট প্র্যাকটিক্যালি কখনোই টেম্পারেচার ডেফিনিট থাকে না, টেম্পারেচার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে ভ্যারি করতে থাকে। তো যেহেতু এনভায়রনমেন্টের টেম্পারেচার বিভিন্ন সময় বিভিন্ন হয় এবং সে অনুযায়ী তাহলে এই এলিমেন্টটা সেভাবে রেসপন্স করবে। তো এই জন্য যেহেতু টেম্পারেচার ভ্যারি করে এই জন্য রেজিস্ট্যান্সও ভ্যারি হয়। তো যদি রেজিস্ট্যান্স ভ্যারি হয় তাহলে আমরা যেটা প্রুভ করতে চাই সেটা ফাইনালি প্রুভ হয় না, ভায়োলেট করে। তো এটাই হচ্ছে আমাদের এই ওমস ল লিমিটেশন, যে লিমিটেশনটা হলো এই যে রেজিস্ট্যান্সটা নন লিনিয়ারিটি শো করে। নন লিনিয়ারিটি কীভাবে শো করে, যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যায়।
অলরেডি আমরা এটা মনে হয় জানি, আর ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সও বাড়বে। তো এই রেজিস্ট্যান্স বাড়ার কারণে আমরা এই লয়ের এটাই লিমিটেশন খুঁজে পাই। পরবর্তীতে এই লটাকে অবশ্য মডিফাই করে আরও অনেক লয়ের আসছে। আবার আরও কিছু কোশ্চেন আমি এখানে দিয়েছি যে ক্যালকুলেটেড রেজিস্ট্যান্স কেন টেস্ট রেজিস্ট্যান্সের সমান হয়নি, কী কারণে সমান হয়নি? হতে পারে লুজ কন্ট্যাক্ট ছিল, অথবা টেম্পারেচার ভ্যারি করছিল, টেম্পারেচার ফিক্স ছিল না, আর হতে পারে প্যারালাক্স লোড। এগুলোর কারণে এই সমস্যাটা হতে পারে যে ক্যালকুলেটেড রেজিস্ট্যান্স টেস্ট রেজিস্ট্যান্সের সমান নাও আসতে পারে। তো আমরা চেষ্টা করবো যতটা পারা যায় ইরর কম করার। আর অ্যাকুরেসি অফ ক্যালকুলেশন অফ দ্য রেজিস্ট্যান্স ডিপেন্ড আপন হুইচ ফ্যাক্টর, মানে এটা বলা হচ্ছে যে কোন ফ্যাক্টরগুলোর উপরে যে এই রেজিস্ট্যান্স যেটা ক্যালকুলেট করলাম এটার অ্যাকুরেসিটা ডিপেন্ড করবে। তো এটাই যে এটার রেজিস্ট্যান্সটা লিনিয়ার হতে হবে যাতে এগুলো লিনিয়ারলি বাড়ে, বাট এটা নন লিনিয়ার হওয়ার কারণে এটা অ্যাকুরেসি ইস্যু করে না। তো ফার্স্ট কাজ হচ্ছে লিনিয়ার হতে হবে এবং টেম্পারেচারকে ডিফিনিট রাখতে হবে, এই দুইটা ফ্যাক্টর। আর এটা কি স্ট্রেট লাইন পাওয়া যায় নাকি কিছুটা বাঁকানো পাওয়া যায়? তো সাধারণত প্র্যাকটিক্যালি দেখা যায় যে কিছু দূর স্ট্রেট থাকার পর তারপরে যতই ভোল্টেজ বাড়তে থাকে সেক্ষেত্রে এটা এইভাবে হচ্ছে চেঞ্জ হতে থাকে, মানে নন লিনিয়ারিটি শো করে। দেখা যায় যে কার্ভটা আর সোজা থাকে না, স্ট্রেট থাকে না, এটা প্যারাবোলার মতো হয়ে যায়। তো এটা হচ্ছে একটা সমস্যা। তো এইটা গ্রাফটা স্ট্রেট লাইন থাকে না, কেন থাকে না? তাহলে তোমরা বুঝতে পারলে যে এটা যেহেতু টেম্পারেচার ডেফিনিট থাকে না, টেম্পারেচার নির্দিষ্ট থাকার না, কনস্ট্যান্ট না থাকার কারণে দেখা যায় যে গ্রাফটা স্ট্রেট লাইন হয় না, বরং কিছুটা বাঁকানো হয়ে যায়। তো এই কোশ্চেনগুলো তোমরা দেখবা। এখন আমরা দেখবো যে ভিডিও দেখবো যে কিভাবে আমাদের এখানে সার্কিটটা ল্যাবে কাজ করছে। আমি তোমাদেরকে একটা এখন কিছু ভিডিও রান করে দেখাবো ল্যাবে। আমরা যে এক্সপেরিমেন্টটি করতে যাচ্ছি সেটি হলো যে ভোল্টমিটার এবং ভোল্টমিটার, অ্যামিটার এবং অটমিটার ইউজ করে কিভাবে কোনো 2 অ্যাম্পিয়ার এবং 10 অ্যাম্পিয়ার তাহলে ভিডিওটা দেখো, তোমাদের জন্য আমি যে ভোল্টমিটার, অ্যামিটার এবং অটমিটার ইউজ করে কিভাবে কোনো এলিমেন্টের অ্যাক্রসে এলিমেন্টের ভোল্টেজ, কারেন্ট অথবা পাওয়ার রেটিং কত হয় সেটা জানার জন্য। তো এই জন্য আমাদের যে ডিভাইসগুলো ইউজ করতে হবে প্রথমে দেখে নিই সেগুলো কিভাবে থাকে। এটি হলো ওয়াটমিটার। এই ওয়াটমিটারে আমরা যদি খেয়াল করি এখানে কতগুলো পয়েন্ট আছে। তো পয়েন্টের মধ্যে প্রথমে দেখে নিই যে প্লাস মাইনাস এ, এটা একটা পয়েন্ট, এবং প্লাস মাইনাস ভি। তো এটা হচ্ছে মূলত হচ্ছে উপরের দিকে যদি আমরা খেয়াল করি 3টা পয়েন্ট আছে, প্লাস মাইনাস এ, 2 অ্যাম্পিয়ার এবং 10 অ্যাম্পিয়ার। এটা মূলত হচ্ছে কারেন্ট কয়েল। আর পরের যেটা আছে এইদিকে যদি খেয়াল করি 240 ভোল্ট এবং 120 ভোল্ট, আর এখানে প্লাস মাইনাস ভি। তো এই 3টা হচ্ছে পটেনশিয়াল কয়েল। এখানে এই ওয়াটমিটার ব্যবহারের যে সুবিধাটা সেটা হচ্ছে যে কখনো যদি আমার কারেন্ট রেটিং বাড়ানো লাগে তাহলে সেক্ষেত্রে আমি 10 অ্যাম্পিয়ার ইউজ করতে পারবো, অথবা যদি কমানো লাগে সেক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের নিজস্ব হাতে থাকলো যে এটা আমরা আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারি, 2 অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে এখানেও ভোল্টেজ পটেনশিয়াল কয়েল যেটা, সেখানে 240 ভোল্টের একটা পয়েন্ট আছে এবং 120 ভোল্টের একটি পয়েন্ট আছে। তো আমাদের ইচ্ছা মতো যে কোনো পয়েন্ট আমরা ইউজ করতে পারবো। তো এইখানে এটা দিয়ে আমরা কারেন্ট মেজার করব। তো আমরা এখানে লাগালাম কোথায়? এখানে সাপোজ আমি যদি 240 ভোল্টের এই কয়েল পটেনশিয়াল কয়েলটা ইউজ করি আর হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে 240 ইন্টু 2 ওয়াট আর কি আসার কথা। তো এখানে আমাদের যে ওয়াটমিটার, এই ওয়াটমিটারের এখানে যদি আমরা খেয়াল করি এখানে ম্যাক্সিমাম ঘর আছে হচ্ছে 120টা। তাহলে 120 ঘরের মান যদি 240 ইন্টু 2 হয় তাহলে এক ঘরের মান হবে আমাদের 240 ইন্টু 2 ডিভাইডেড বাই 120। তাহলে প্রতি ঘরের মান আসবে আমাদের 4 করে। তাহলে আমরা যে কোনো রিডিং এখান থেকে পাবো সেটাকে 4 দিয়ে গুণ করতে হবে, যে যত ঘর যাবে তত ইন্টু 4। এখানে দেখি যে এটা হলো অ্যামিটারের এখানেও আমাদের ঠিক একইভাবে কতগুলো রেটিং এর জন্য পয়েন্ট আছে। যে এই অ্যামিটার দিয়ে আমি সর্বোচ্চ 25 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো, 5, 10 এবং 25। আর এখানে এটা হচ্ছে নিউট্রালের পয়েন্ট। এখন এখানে আমরা খেয়াল করি যে 5, 10, 25 যে কোনো রিডিং এর জন্যই আমি নিব। তো এখানে আমি লাগালাম কোথায়? এখানে লাগালাম 10 অ্যাম্পিয়ারে আর হচ্ছে নিউট্রালে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট, 2টা পয়েন্ট। তো পজিটিভ যেটা সেটা আমি 10-এ লাগিয়েছি আর এখানে
নেগেটিভ থেকে চলে যাবে নিউট্রালের দিকে। তাহলে আমাদের এখানে এই অ্যামিটারটি সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবে। তাহলে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি মাপে তাহলে আমাদের এখানে মাঝের রিডিংটা নিতে হবে। সেক্ষেত্রে প্রতিটি ঘরের মান আমাদের আসবে 0.2 করে। তো যত ঘর যাবে সেক্ষেত্রে আমরা 0.2 দিয়ে গুণ দেবো। এখন এখানে আরেকটা দেখি যে এটা হলো আমাদের ভোল্ট মিটার। এই ভোল্ট মিটার ইউজ করে আমরা কোনো এলিমেন্টের অ্যাক্রসে, এলিমেন্ট বলতে আমরা এখানে রেজিস্ট্যান্সকে ইউজ করব, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ কত সেটা মেজার করতে পারবো। তো এখানেও ঠিক কতগুলো পয়েন্ট আছে যে এই ভোল্ট মিটার ইউজ করে আমি সর্বোচ্চ 450 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারবো। তো আরো কিছু ভোল্টেজ মেজার করা যায় যদি ভোল্টেজ লোয়ার হয়, 15 ভোল্ট, 30 ভোল্ট, 150 অথবা তার চেয়ে বেশি 450 পর্যন্ত হয়, তাহলে এটা দিয়ে আমি সর্বোচ্চ 450 ভোল্ট মেজার করতে পারবো। আর এখানে আমি লাগালাম 450 ভোল্টে, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্ট। তো পজিটিভ যেটা সেটা 450, তার মানে আমাকে উপরের রিডিংটা নিতে হবে। সেক্ষেত্রে প্রতি ঘরের মান কত করে আসবে? প্রতি ঘরের মান 100 মধ্যে আছে 10টা পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতি ঘরের মান আসবে 10 করে। এখন তাহলে আমরা আমাদের কানেকশনটা দিয়ে ফেলি। কানেকশনের প্রথমে এখানে যদি খেয়াল করি আমরা এসি সিস্টেম ইউজ করছি। তো এসি সাপ্লাই যদি ইউজ করি তাহলে এটা হচ্ছে এসির জন্য পজিটিভ পয়েন্ট থেকে একটা পয়েন্ট আসবে, আর একটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট থেকে। তো এইটা হলো আমাদের পজিটিভ পয়েন্ট এটা, আর এটা হলো আমাদের নেগেটিভ পয়েন্ট। তো এই দুই পয়েন্ট এখানে এসে আমরা সরাসরি এখানে যে ফেজ এবং নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ সেটা আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেট ধরে নিই যে এটা 230 ভোল্ট অথবা 220 ভোল্ট। তো যদি এটা হয় তাহলে এটাকে আমরা কমিয়ে নিই, কিছুটা রিডিউস করে আমরা আমাদের যে ডিভাইস আছে সেই ডিভাইসগুলোতে দিব। তো আমি এটাকে নিলাম হচ্ছে 100 ভোল্ট। এখানে একটা ভেরিয়াক ইউজ করেছি। এই ভেরিয়াকের কাজ আর কিছুই না, যে ভোল্টেজটা আমরা সাপ্লাই দিচ্ছি 220 ভোল্ট, এই ভোল্টেজটা আমরা কমিয়ে নিয়ে এখানে 100 ভোল্টে রিডিউস করে নিলাম। তো এইটার হচ্ছে কানেকশনটা আমরা এখানে দেখার চেষ্টা করি। ভেরিয়াকের দুইটা ইনপুট পয়েন্ট এই সাইডে, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের ইনপুট পয়েন্ট, আর ওইদিকে যে পয়েন্ট দুইটা আছে এই বাইরের দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের আউটপুট পয়েন্ট। তাহলে এই যে বড় হাতের যে এদিকে এ এবং ক্যাপিটাল এক্স লেখা আছে সেটা হচ্ছে আমাদের ইনপুটের, আর আউটপুটের হচ্ছে বাকি দুইটা। তো এটার কাজ তাহলে আমরা ভোল্টেজটাকে রিডিউস করে নিচ্ছি এটাকে ইউজ করে। তো এখানে আমরা দেখি যদি পজিটিভ ইনপুট থেকে আমরা দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের সাপ্লাই লাইন থেকে আমাদের একটা ওয়্যার আসলো, ঠিক আছে, যে এখানে ক্যাপিটাল এর মাথায়, আর আরেকটা পয়েন্ট নিউট্রাল থেকে আসছে, সেটা হচ্ছে যে এই পয়েন্টটা নিউট্রাল থেকে আসলো এখানে। তো এই যে এই দুইটা পয়েন্ট তাহলে আমাদের ইনপুটের জন্য দিয়ে দেওয়া আছে, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল এক্স, এই দুইটা পয়েন্ট ইনপুটের জন্য আমরা দিয়ে দিলাম। এবার আমাদের আউটপুট নিতে হবে। তো আউটপুট আমরা কিভাবে নিব? এই যে এখান থেকে স্মল এ এবং স্মল এক্স এইটার মাধ্যমে আউটপুট নিব, যেটা এখানে নির্ধারণ করা আছে। তো ওখান থেকে নিয়ে আমরা কোথায় লাগাবো? প্রথমে আসবে অ্যামিটারে আসলো, এই যে আমাদের এখানে অ্যামিটারে আসলো একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের অ্যামিটারের পয়েন্ট, টেনে দিলাম যে আমাদের এই ডিভাইসটা যেন সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে পারে। তারপরে এটার নেগেটিভ যে পয়েন্টটা সেটা চলে যাবে হচ্ছে আমাদের এখানে ওয়াটমিটারে। এবং ওয়াটমিটারের দুইটা কয়েল থাকে, সিসি কয়েল এবং পিসি কয়েল। তো সিসি কয়েল হচ্ছে উপরের এই তিনটা, আর পিসি কয়েল হচ্ছে এইটা এবং এইটা, সেই এই সাইডের দুটো এবং এই মাঝের এই একটা পয়েন্ট হচ্ছে পিসি কয়েল। তাহলে আমাদের যেটা করতে হবে সিসি এবং পিসি দুইটাকে শর্ট করা লাগবে। তো আমরা সেটাই করলাম যে সিসি এবং পিসি দুইটাকে শর্ট করলাম 2 অ্যাম্পিয়ার। আমরা যে ভোল্টে কারেন্টে লাগাবো কারেন্টের পয়েন্টে সেখান থেকে সে মেজার করবে। তো এটা কারেন্ট সর্বনিম্ন কত হতে পারে 108 ওহম রেজিস্ট্যান্সের জন্য, সেটা আমরা আগে বের করে নিব যে 108 ওহম রেজিস্ট্যান্সের জন্য সর্বনিম্ন কারেন্ট কত হতে পারে। তো সেটা একটা অ্যাজাম্পশন করে আমরা এখানে 2 অ্যাম্পিয়ারে হচ্ছে একটা পয়েন্ট লাগালাম, আর এই আরেকটা হচ্ছে প্লাস মাইনাস ভিতে। তাহলে সিসি এবং পিসি কয়েল শর্ট হলো, কারণ ওয়াটমিটারের যে রিডিং এর প্রসেস সেখানে আমরা জানি যে সিসি এবং পিসি কয়েলকে শর্ট করতে হবে। সো আমরা এখানে সিসি এবং পিসি কয়েলকে শর্ট করলাম 2 অ্যাম্পিয়ার এবং প্লাস মাইনাস ভি, এই দুটাকে শর্ট করলাম। আর
বাকি যেগুলো আমরা বললাম যে যেটার সাথে শর্ট করব সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বের হতে করতে হবে লাইনটা, ফেজের লাইন। তো তাহলে আমরা ফেজ কোথা থেকে বের করছি সেটা দেখে নিই। এই যে এখান থেকে আমরা হচ্ছে ফেজ বের করে নিলাম। এটা কোথায় আসবে, এটা এই লাইনটা এসে আমাদের চলে আসলো হচ্ছে এখানে রেজিস্ট্যান্সের পয়েন্টে। তো রেজিস্ট্যান্সের পয়েন্টে তাহলে কোথা থেকে আসলো, প্লাস মাইনাস 2, এই যে প্লাস 2 অ্যাম্পিয়ার এবং প্লাস মাইনাস বি, এই দুইটা পয়েন্ট যেখানে আমরা শর্ট করেছিলাম সেখান থেকেই আসলো হচ্ছে রেজিস্ট্যান্সের একটা পয়েন্টে। আর এখানে আমরা দেখে নিয়েছি যে যেটা আমাদের সরাসরি ইনপুট থেকে আসবে, ইনপুটের একটা পয়েন্ট চলে আসবে অ্যামিটারের যেটা কারেন্ট কয়েল, সেই কারেন্ট কয়েলে চলে আসবে ওয়াটমিটারের। তো ওয়াটমিটারের কারেন্ট কয়েলে চলে আসলো কোথা থেকে, সেটা হচ্ছে এই যে আমরা যে অ্যামিটার ইউজ করেছিলাম, অ্যামিটারের একটা পয়েন্ট চলে আসলো এই যে সিসি কয়েলে প্লাস মাইনাস এই পয়েন্টে। এবার সিসি কয়েলে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার এবং পটেনশিয়াল কয়েলের যে পয়েন্টটা সেটাকে আমরা শর্ট করে দিই। এটার কাজ হচ্ছে যেন রিডিং দুইটাই পজিটিভ দিকে দেয়, এবং রিডিং দুইটা যদি পজিটিভ দিকে দেয় তাহলে ওয়াটমিটারের কাটা যেটা সেটা পজিটিভ দিকে ডিফ্লেকশন দিবে, না হলে সেটা নেগেটিভ দিকে দিয়ে দিবে। এই জন্য আমরা যেটা করলাম যে এই 2 পয়েন্ট শর্ট করে নিলাম, যাতে করে এই ডিরেকশনটা সবসময় একই দিকে, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে সে হচ্ছে ডিফ্লেকশন দেয়। এবার আমাদের পিসি কয়েলের কাজ শেষ। পিসি কয়েলের একটা পয়েন্ট চলে আসলো এখানে ইনপুটে, এবং এই 2 পয়েন্ট শর্ট করে আরেকটা পয়েন্ট চলে গেল আমাদের হচ্ছে রেজিস্ট্যান্সের পয়েন্টে। 2 অ্যাম্পিয়ার থেকে বের করে নিয়েছি। কেউ যদি 10 অ্যাম্পিয়ার ইউজ করতে চায় তাহলে সে শর্ট করবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার এবং প্লাস মাইনাস বি, এই দুইটা পয়েন্ট, এবং সেক্ষেত্রে 10 অ্যাম্পিয়ার থেকে তাকে অন্য আরেকটা পয়েন্ট বের করে নিয়ে যেখানে দিতে হবে সেখানে কানেক্ট করতে হবে আর কি। তো এরপরে চলে আসি হচ্ছে আমাদের আরেকটা কয়েল বাকি থাকলো পটেনশিয়াল কয়েলের একটা পয়েন্ট আমরা শর্ট করে দিয়েছি। আরেকটা পটেনশিয়াল কয়েলের দুইটা এখানে পয়েন্ট বের করা আছে, 240 অথবা 120, যে কোনোটা আমরা ইউজ করতে পারি। তো আমাদের এইখানে আমরা 240 ইউজ করলাম। 240 ইউজ করে আমরা ওখান থেকে নিয়ে চলে গেলাম হচ্ছে রেজিস্ট্যান্সের আরেকটা পয়েন্টে। এবার আমাদের এখানে 108 ওহমের রেজিস্ট্যান্স ইউজ করেছি। তো এই 108 ওহম রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে লাগাতে হবে ভোল্টমিটার। এই জন্য আমরা ভোল্টমিটারের একটা পয়েন্ট সর্বোচ্চটাতেই দিলাম 450 যে ভোল্ট মিটার করতে পারে, সেখান থেকে একটা পয়েন্ট আমরা বের করেছি। এখান থেকে চলে গেল হচ্ছে ভোল্টমিটার থেকে একটা পয়েন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ থেকে। তো এই দুইটা পয়েন্ট আমরা রেজিস্ট্যান্সের 2 পয়েন্টে কানেক্ট করে দিলাম। তো এখানে কানেক্ট করে দেওয়ার পর আমাদের সার্কিট ফুলফিল হয়ে গেল। আরেকটা পয়েন্ট যেটা বাকি থাকবে সেই পয়েন্টটা চলে যাবে হচ্ছে আমাদের নিউট্রালে। তো এখান থেকে আমরা যেটা করছি যে এখানকার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা চলে আসলো ভোল্টমিটারে, এবং এখান থেকে আমরা নিয়ে চলে গেলাম হচ্ছে আমাদের এখানকার যে নেগেটিভ পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট, সেখানে। তাহলে এইভাবে আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখছি যে সাপ্লাই যদি দিয়ে দিই, সেক্ষেত্রে সাপ্লাইয়ের সাথে সাথে কি সাপ্লাই দেওয়ার পরে এখানে রেজিস্ট্যান্স ভ্যারি করলে কিভাবে আমাদের ভোল্টমিটার, অ্যামিটার এবং মিটারের রিডিংগুলো ভ্যারি করে। তো প্রথমে আমরা এখানে ম্যাক্সিমামে রাখলাম। ম্যাক্সিমামে রাখার পর একসাথে আর কি হচ্ছে না, তো ম্যাক্সিমামে রাখার পরে আমরা এখানে দেখে নেব যে আমাদের রিডিংগুলো কত আসে। এখানে আমাদের আসছে হচ্ছে অ্যামিটার, যেটা অ্যামিটারের রিডিং দিচ্ছে এখানে প্রায় 3 ঘর পর্যন্ত গেছে। তো যদি 3 ঘর পর্যন্ত যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যামিটারের রিডিং হবে 0.6 অ্যাম্পিয়ার। ওয়াটমিটারের রিডিং হবে, যেহেতু আমি আগেই ক্যালকুলেশন করে নিয়েছি যে এক ঘরের মান হচ্ছে 4, তাহলে এখানে গেল হচ্ছে আমাদের প্রায় 21 ঘর যদি যায় সেক্ষেত্রে 21 × 4 হবে ওয়াটমিটারের রিডিং, এত ওয়াট। আর ভোল্টমিটারের রিডিং হবে এক ঘরের মান 10 করে। তো এটা সর্বোচ্চ 100 ঘর পর্যন্ত গেছে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য ভোল্টমিটারের আমাদের রিডিং হবে 108। এরপরে আমরা 100 ভোল্ট। এরপরে আমরা আমাদের
পয়েন্টারটি ভেরি করি এবং ভেরি করলে এবার দেখি যে আমাদের সবগুলো যে ডিভাইস, সেই ডিভাইসগুলোর রিডিংটা কেমন হয়। তো এবার রিডিং দেখলাম যে এটা হচ্ছে 100 ভোল্টই আছে ভোল্টেজ। আমাদের ওয়াটমিটারের রিডিং হচ্ছে এখানে 33 × 4 ওয়াট। আর অ্যামিটারের রিডিং আমাদের এখানে এটা হচ্ছে 5 প্রায় 5 ঘর পর্যন্ত গেছে। তো এটা হচ্ছে তাহলে 5 × 0.2 অ্যাম্পিয়ার। তো এইভাবে আমরা ভ্যারি যত করব সে অনুযায়ী আমাদের ভোল্টমিটার, অ্যামিটার এবং ওয়াটমিটারের রিডিং আস্তে আস্তে ভ্যারি হবে। তো এবার আমরা ভ্যারি করে দেখি যে এটাও 100 ভোল্ট। এটার ক্ষেত্রে আমাদের এবার গেল হচ্ছে 43 × 4 ওয়াট। আর এইদিকে আমাদের অ্যামিটারের রিডিং আসলো এবার 7 ঘর পর্যন্ত গেছে, 7 × 0.2 অ্যাম্পিয়ার। আমরা যে এক্সপেরিমেন্টটি এবার দেখব সেটি হলো ভেরিফিকেশন অফ ওহমস ল। কিভাবে ওহমস ল কে ভেরিফাই করা যায়। তো এই ভেরিফিকেশনের জন্য আমরা যেটা জানি যে ভোল্টেজ ভ্যারি করলে তার সাথে সাথে কারেন্ট এবং সাপ্লাই ভোল্টেজ আমরা যে হারে ভ্যারি করব সে হারে কোনো এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্ট সে হারে চেঞ্জ হবে। তো এখন আমরা দেখব যে আসলে যখন আমরা সাপ্লাই দিব এবং ইনপুট ভোল্টেজ ভ্যারি করব সেই অনুযায়ী আমাদের এখানে যে এলিমেন্টটি আছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কীভাবে ভোল্টেজ এবং কারেন্ট ভ্যারি হয়। তো এই জন্য আমরা আগে সার্কিট কানেকশনটি দেখে নিই। সার্কিট কানেকশনের প্রথমে আমরা যেটা করেছি যে সাপ্লাই ভোল্টেজকে ভ্যারি করার জন্য এখানে একটি ভেরিয়াক ইউজ করা আছে। এই ভেরিয়াকের কাজ হচ্ছে যে আমরা ইনপুটের ভোল্টেজটাকে ভেরি করব। তো এখন এখানে দেখে নিই যে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ এবং নেগেটিভ থেকে যেটা আসলো, পজিটিভ লাইনটা আমরা দিলাম হচ্ছে এখানে আর নেগেটিভ লাইনটা দিলাম এই পয়েন্টে। তো এই দুইটা হচ্ছে ভেরিয়াকের ইনপুট হিসেবে কাজ করছে এবং আউটপুট থেকে দুইটা লাইন বের হয়ে আসবে। আউটপুটের একটি চলে যাবে হচ্ছে আমাদের এখানে অ্যামিটারের পজিটিভ 10 অ্যাম্পিয়ারে আমরা এখানে 10-এ লাগালাম। এই ক্ষেত্রে আমাদের যে অ্যামিটার রেঞ্জ, এই অ্যামিটার হচ্ছে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করবে। আর এখানে যে নেগেটিভ পয়েন্টটি আছে সেই নেগেটিভ পয়েন্ট থেকে আমরা চলে গেলাম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে লাগিয়ে দিলাম। এতে করে অ্যামিটারটা আমরা সিরিজে লাগালাম রেজিস্ট্যান্সের সাথে। তো রেজিস্ট্যান্সের সাথে সিরিজে লাগানোর পর রেজিস্ট্যান্সের যে আরেকটি পয়েন্ট বাকি থাকবে সেটাকে আমরা নিয়ে গিয়ে আমরা লাগালাম হচ্ছে এখানে ভ্যারিয়াকের নেগেটিভ প্রান্তে। তাহলে এই ভ্যারিয়াকের যে দুইটা প্রান্ত ছিল আউটপুটের, একটা গেল হচ্ছে অ্যামিটারে আর আরেকটা রেজিস্ট্যান্স থেকে চলে আসলো এখানে। এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে অ্যামিটারটি লাগালাম, বাট এর সাথে ভোল্টমিটারটি এখনো কানেক্ট করতে পারিনি। সো ভোল্টমিটারে আমাদের এখানে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত আছে। তো এটা আমরা 450টাকে ইউজ করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভোল্টমিটার 450 ভোল্ট পর্যন্ত মেজার করবে এবং এই 450 ভোল্টের যে পজিটিভ পয়েন্টটি সেটি আমরা লাগালাম হচ্ছে রেজিস্ট্যান্সের পজিটিভ প্রান্তে। আর যেই পয়েন্টটা গেল হচ্ছে আমাদের নিউট্রালে, সেই নিউট্রালের পয়েন্টটার সাথে নেগেটিভ যে পয়েন্টটা ছিল ভোল্টমিটারে, সেই ভোল্টমিটারের নেগেটিভ পয়েন্টটাকে আমরা লাগালাম হচ্ছে যে এখানে। তারপর সবগুলো এই পয়েন্টটা আমাদের চলে গেছে ভেরিয়াকে। এটা হচ্ছে ভেরিয়াকের পয়েন্টটা। সো এই হচ্ছে আমাদের টোটাল সার্কিট। এখন এই সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা করব যে এবার আমরা রেজিস্ট্যান্সটাকে ম্যাক্সিমামে রেখে দেব। রেজিস্ট্যান্সের ম্যাক্সিমাম রাখার জন্য এই যে এখানে পয়েন্টারটি থাকবে সেই পয়েন্টারটাকে আমাদের সর্বোচ্চতে রেখে দিতে হবে। এবং এই ক্ষেত্রে যেটা করব যে এখানে যে আমরা ভেরিয়াকটা ইউজ করেছি, এই ভেরিয়াকের ভোল্টেজ ভ্যারি করা যায়। এটা এখানে সর্বোচ্চ 250 দেওয়া আছে। আমরা ধরে নিব যে এটা হচ্ছে 70 থেকে মোটামুটি 150 অথবা 200 ভোল্ট পর্যন্ত আমরা ভ্যারি করব। এবং এই ভোল্টেজ ভ্যারি করে করে আমরা প্রতি যে মুহূর্তে যে ভ্যারি করছি সেই ভ্যারিং ভোল্টেজের জন্য অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিংটা দেখব যে কত আসে।
এবার আমরা এখানে দিলাম 85 ভোল্ট ভেরিয়াকের মাধ্যমে 85 ভোল্ট দিয়ে এখানে আমরা দেখি যে আমাদের অ্যামিটারে কত পার্ট আসে। অ্যামিটারে আসছে হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। 0.25 অ্যাম্পিয়ার। এদিকে আমাদের ভোল্ট মিটারে পার্ট পাওয়া গেল হচ্ছে প্রতিবারের মান 10, তাহলে 90 ভোল্ট। এবার আমরা ভোল্টেজকে ভ্যারি করে 85 দিলাম। 85 উপরে আর একটু ভোল্টেজ দিলাম, সেটা হচ্ছে 90 ভোল্ট। জাস্ট শুধু ভ্যারি করেন তাহলেই তো হবে 90 ভোল্ট। এবার আমরা এখানে দিলাম 90 ভোল্ট। 90 ভোল্টের জন্য এবার আমাদের কারেন্টের চেঞ্জ আসলো হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। 0.4 অ্যাম্পিয়ার এবং এখানে আমরা ভোল্টেজ পেলাম হচ্ছে 95 ভোল্ট। ভ্যারি করেন। এবার ভ্যারি করলাম আবার ভোল্টেজটা, 100 দিলাম। 100 ভোল্ট। এই 100 ভোল্টেজের জন্য আমাদের অ্যামিটারের রিডিং আসলো 0.35 অ্যাম্পিয়ার, 0.45 অ্যাম্পিয়ার। আর আমাদের এখানে ভোল্টেজের পার্ট আসলো 100 ভোল্ট। তো আচ্ছা, এই পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দেখলাম, এটা নিয়ে কোনো সমস্যা আছে তোমাদের? হ্যাঁ ম্যাডাম, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো, আমি দেন তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। আমরা ম্যাডাম, আজকে এক্সপেরিমেন্টটা এটাই উদ্দেশ্য ছিল। ফার্স্টের এক্সপেরিমেন্টটা আমরা কি অবজেক্টিভ কি কারণে করলাম? ফার্স্টের যে এক্সপেরিমেন্টটা ছিল ওটার অবজেক্টিভটা ছিল যে আমরা যাতে অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটারের কানেকশন সম্পর্কে বুঝতে পারি এবং এগুলো কিভাবে রিডিং নেয়। তাহলে ফার্স্টেরটার জন্য অবজেক্টিভ কি হতে পারে? যে টু স্টাডি অ্যামিটার, ভোল্টমিটার এন্ড ওয়াটমিটার কানেকশন। আর কি হতে পারে যে এটা কানেকশন বুঝলাম আর এটা কিভাবে রিডিং নেয়। টু স্টাডি দ্য অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার and how they read the how they take reading, how the instruments take reading. তো এটা আমরা এখান থেকে বুঝলাম। তারপরে সেকেন্ড এক্সপেরিমেন্টটা ছিল আমাদের ওহমস লকে ভেরিফাই করা। তাহলে এটার জন্য আমরা কি অবজেক্টিভ লিখতে পারি? যে টু ভেরিফাই ওহমস ল। আর ফার্স্ট এটার ক্ষেত্রে আমরা ভোল্টমিটার, অ্যামিটার এবং ওয়াটমিটারের যে কানেকশন দেখলাম, সেইখান থেকে আমরা প্রত্যেকটা রিডিং নিয়েছি। কিন্তু এই রিডিং গুলো তোমরা যখন ল্যাবে করবা নিজেরা, তখন আরো ভালোভাবে হয়তো বুঝতে পারবা। তো এটা আমি জাস্ট তোমাদের দেখালাম যে কিভাবে আমরা করি। তো এখানে রিডিং গুলো নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ক্যালকুলেটেড যে আমরা পাওয়ার পাচ্ছি আর মিটার যে পাওয়ার পাচ্ছি ওয়াটমিটার থেকে, সেখানে কিছুটা হলেও ডেভিয়েশন আছে। তো পার্থক্য তৈরি হচ্ছে। তো এই পার্থক্য গুলো কেন তৈরি হয়, এগুলা তোমরা হচ্ছে ফাইন্ড আউট করার ট্রাই করো, বুঝতে পারছো যে কি কারণে আমাদের এখানে ইরর হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে আমরা যেটা দেখছি, আমাদের চোখ তো পুরোপুরি প্যারালাক্স, মানে যেখানে দেখবো রিডিং, সেই রিডিং এর সাথে সরাসরি একই প্যারালালি থাকতে হবে। বাট সেটা না হয়ে যদি আমরা মাথায় একদিকে নড়াই, মানে অন্য আরেকদিকে অ্যাঙ্গেল করে দেখি, তাহলে দেখা যায় যে রিডিংটা আমাদের কাছে অন্যরকম মনে হয়। তো এই যে আমাদের দেখার ত্রুটিটা আছে, প্যারালাক্স ইরর। তারপরে এই যে আমরা কানেকশন দিই, কানেকশনও লুজ হতে পারে, এটা একটা হতে পারে। অথবা আবার ডিভাইস যেগুলো, সেগুলোও ওরও সমস্যা থাকতে পারে। অনেক দিনের পুরোনো ইনস্ট্রুমেন্ট দেখা গেছে যে ল্যাবে হয়তো অনেকদিন ধরে পড়ে আছে, তখন ওটা ইউজ করলে যে রিডিং দেওয়ার কথা পুরোপুরি অ্যাকুরেট ওই রিডিংটা আসে না। তো ল্যাবে অনেকদিন আগেকার ইনস্ট্রুমেন্ট, এটা একটা প্রবলেম। আগে পর্যন্ত আমি ল্যাব রিপোর্ট নিব না। ল্যাব রিপোর্ট যদি ক্লাস থেকে যদি খোলে ইনস্টিটিউশন, তাহলে সেক্ষেত্রে ল্যাব রিপোর্ট নিব, মানে পুরো হাতে কলমে তোমরা করে তারপর যে পার্ট পাবা সেখান থেকে নিব। তাছাড়া এর আগে আমাকে ল্যাব রিপোর্ট দেওয়ার দরকার নেই। তোমরা যেটা করবা নিজেরা স্টাডি করবা। আর তোমাদের আমি ইভালুয়েশনের জন্য যেটা করবো, যে প্রতিটা ল্যাবে আজকে যেমন 2টা এক্সপেরিমেন্ট করলাম, এই ল্যাব রিলেটেড কিছু কোশ্চেন আমি তোমাদেরকে পরের ল্যাবে হচ্ছে কিছু এমসিকিউ টাইপের হতে পারে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, এই টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে দিব। তোমরা সবাই ওই অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করলে যেটা হবে যে তোমরা আগের ল্যাবে কি শিখেছো সেটা আমি যেমন জানতে পারবো, এটার উপরে তোমাদের পারফরমেন্সের উপরে জাজমেন্ট করতে পারবো। আর এটা তোমাদের জন্য ভালো হবে, কারণ পরবর্তীতে যখন তোমরা কুইজ অ্যাটেন্ড করবা অথবা বোর্ড ভাইভা অ্যাটেন্ড করবা, তখন দেখা যাবে যে ওগুলো তোমরা ফ্লুয়েন্টলি অ্যান্সার দিতে পারছো না, হলে সমস্যা হতে পারে। মানে দেখা যাবে যে অনেকে অ্যান্সার করতে পারছো না। যেমন আজকের এক্সপেরিমেন্টের থেকে কোশ্চেন কি হতে পারে, যে ভোল্টমিটার আমি যদি প্যারালালে বদলে যদি সিরিজে লাগাই, তাহলে সেক্ষেত্রে কি সেটা রিডিং দিবে? রিডিং দেওয়াকে পসিবল? লাগাতে পারি, কোনো প্রবলেম নাই, বাট রিডিং দিবে না। কি কারণে রিডিং দিবে না? কারণ আমরা এমন ভাবে ভোল্টমিটারটাকে ডিজাইন করি যেন এর ভেতরে রেজিস্ট্যান্স অনেক হাই থাকে। আর রেজিস্ট্যান্স যত বেশি, তত ওইটাকে যদি তুমি সিরিজে লাগাও, তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে অনেক ড্রপ হবে। আর ড্রপ হলে কারেন্ট কি তুমি বের করতে পারবে? কারেন্ট কি হয়ে যাবে? খুবই লো হবে, এবং ওই লো রেঞ্জের কারেন্ট তুমি কখনোই মেজার করতে পারবে না।
তো এটা হচ্ছে প্রবলেম। আবার অ্যামিটারকে যদি সিরিজের বদলে প্যারালালে লাগাই, তো প্যারালালে লাগানো যাবে না, কারণ অ্যামিটার খুবই সেন্সিটিভ। কি কারণে? যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা খুবই কম। আর লো মানের রেজিস্ট্যান্সের কোন মিটার যদি তুমি প্যারালালে লাগাও, প্যারালালে দুইটা ব্রাঞ্চের অ্যাক্রসে সেম ভোল্টেজ এক্সিস্ট করে, তাই তো? তো যদি ওই পরিমাণ বেশি ভোল্টেজ ওই মিটারের মধ্যে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ওই মিটারটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো এই যে এই সমস্যাগুলা, এগুলো তোমরা আরো নিজেরা যদি ডিটেলস হচ্ছে বই পড়ো তাহলে বুঝতে পারবা। তোমরা মেহতার বইটা পড়তে পারো সার্কিটের, সেক্ষেত্রে ওখানে এই রিলেটেড কোশ্চেন গুলো দেওয়া আছে। আবার এই যে লিনিয়ার সার্কিট, নন লিনিয়ার সার্কিট, এগুলো তোমরা কি বোঝো? লিনিয়ার বলতে বোঝায় যে সার্কিট যে ভ্যালু গুলো কখনোই চেঞ্জ হবে না। ধরো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের পজিটিভ এক ডিরেকশনে কারেন্ট ফ্লো করলে যেটা পাওয়া যায়, রেজিস্ট্যান্সের যে মান পাওয়া যায়, রেজিস্ট্যান্সের অপোজিট ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে তাহলে রেজিস্ট্যান্সের মান সেম থাকে। তাহলে এটা কি ধরনের ডিভাইস, কি ধরনের কম্পোনেন্ট? লিনিয়ার। তো রেজিস্ট্যান্সের মান যদি 10 ওহম থাকে, ওই ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করলেও 10 ওহম থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করলেও 10 ওহম থাকবে। তো এগুলো আমরা কি সার্কিট পড়ছি? এগুলো সবই লিনিয়ার সার্কিট পড়ছি, এই এখানে যেগুলো পড়ছি। তো এটা যদিও বাস্তবে কোনো কিছু আসলে লিনিয়ার না, বাট আমরা প্র্যাকটিক্যালি আমরা অ্যাজাম্পশন করে নিই যে এটা লিনিয়ার। কারণ যত ডিভাইস ডিজাইন করা হয় কোনোটাই নন লিনিয়ারিটি শো করে না। তোমরা জানো যে হয়তো তোমাদের স্যার পড়িয়েছেন ওহমস ল। ওহমস ল এখানে বলা হচ্ছে যে ভোল্টেজ এবং কারেন্টের যে গ্রাফটা পাওয়া যাবে, আইভি গ্রাফটা, এই গ্রাফটা সবসময় হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে কি স্ট্রেট লাইন। বাট স্ট্রেট লাইন কি পাওয়া যায়? কখনোই স্ট্রেট লাইন পাওয়া যায় না প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি করে দেখবা যে এটা একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত তোমার স্ট্রেট লাইন, তারপরে এটা কোন একদিকে বেঁকে যায় কার্ভটা। তো এইটা কেন ঘটে? এটা এজন্যই ঘটছে যে আমাদের কখনোই যে ডিভাইস গুলো সেটা এক এক সময় এক এক পারফর্ম করে। ধরো এই যে হিউম্যান বডির কথা চিন্তা করো, হিউম্যান বডি যখন রোদ থাকছে তখন সে একরকম রেসপন্স করছে, যখন হচ্ছে খুবই শীত মানে টেম্পারেচার যখন ফল করছে তখন সে একভাবে রেসপন্স করছে। ঠিক এরকম ডিভাইস গুলো এরকম। রেজিস্ট্যান্স যদি আমরা চিন্তা করি, তো রেজিস্ট্যান্সের যখন বেশি টেম্পারেচার তখন রেজিস্ট্যান্স একরকম মান পার্ট দেখাবে, যখন রেজিস্ট্যান্সের টেম্পারেচার আরো কমে যাবে তখন সেক্ষেত্রে রেজিস্ট্যান্স অন্যভাবে পার্ট দেখাবে। এবার আরো একটা বিষয় আছে, যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলে তখন তখন ওই রেজিস্ট্যান্সটা হিট হয়। তো এই কারণে যত দ্রুত সম্ভব পার্ট নিয়ে নিতে হবে। যদি আমরা যখনই ভোল্টেজ সাপ্লাই দেবো, ভোল্টেজ সাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে 5 মিনিট অথবা 10 মিনিটের মধ্যে পার্ট নিতে হবে। কারণ 5-10 মিনিট পরে যখন তুমি আবার পার্ট নিতে যাবা তখন দেখা যাবে যে রেজিস্ট্যান্সটা হিটেড হয়ে যাচ্ছে। কি কারণে? কারেন্ট ফ্লো হচ্ছে কন্টিনিউয়াসলি তার মধ্যে। তো এই কারেন্ট ফ্লো হলে কি হবে? রেজিস্ট্যান্স গুলো হিট হয়, আর হিট হলে তার যে প্রপার্টি, সেই প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়। দেখা যায় যে তার যে পার্ট দেওয়ার কথা 0.2 অ্যাম্পিয়ার সেটা না দিয়ে সে দিচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তো এরকম সমস্যা দেখা দিতে পারে। আমরা যে লটা প্রুভ করতে যাচ্ছি সেটা আর কি প্রুভ হয় না। তো এই জিনিসগুলা যে সমস্যা, এগুলা যাই হোক প্র্যাকটিক্যালি এই ধরনের প্রবলেম গুলো আসতে পারে। তো এই জিনিসগুলো আমরা যখন ল্যাবে করবো তখন হয়তো তোমাদের আরো সমস্যাটা ক্লিয়ার হবে। তো যাই হোক আজকের এই এক্সপেরিমেন্ট যেগুলো করলাম, এই এক্সপেরিমেন্ট গুলো থেকে সামনের দিন তোমাদের হচ্ছে কিছু কোশ্চেন থাকবে, ওই কোশ্চেন গুলো তোমরা ওখানে পূরণ করে মানে ফিল আপ করার চেষ্টা করবা। এই দুইটার উপরে তোমরা পড়বা। তোমাদের আমি কিছু কোশ্চেন অবশ্য দিয়ে দিয়েছি যে কত কি কি কোশ্চেন আসতে পারে, তো এখান থেকে তোমরা কিছু ধারণা পাবা। ঠিক আছে? আর বই পড়তে পারো আলেকজান্ডার এবং মেহতার। কি ম্যাডাম? মেহতা মেহতার বইটা যদিও কেউ পড়ে না, বাট আমি তোমাদের পড়তে বলছি তোমাদের নিজের যে কনফিউশন ক্রিয়েট হবে সেই কনফিউশনটা দূর করার জন্য। ওই বইটা পড়লে মোটামুটি, ওটা সার্কিটের কোনো বই না, বাট ওটা হচ্ছে একটা অনেক আগেকার, তোমার বলো অবজেক্টিভ ইলেকট্রিক্যাল সার্কিট অথবা কি এই টাইপের কিছু একটা নাম। তোমরা যে কোনো ইয়েদের কাছে বললে পাবা, ওই যে কি জানো স্টুডেন্টদের কাছে। আপনার কোশ্চেনগুলো পড়লে হবে না? এই কোশ্চেন গুলো পড়লে হবে, যে এই কোশ্চেন গুলো ইন্টারনেটে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার এই কোশ্চেন গুলো ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারনেট থেকে পড়তে পারো, অথবা তোমাকে আমি একটা যে ভিডিও গুলো করেছি এই ভিডিও গুলো আমি তোমাদের এই গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দেবো, ওখান থেকে পড়তে পারো, কোনো প্রবলেম নাই। আর তোমাদের নিজস্ব কনফিউশন যদি আগ্রহ থাকে বেশি, তাহলে সেক্ষেত্রে আমি বললাম যে মেয়েটা বইটা দেখতে পারো, অথবা হচ্ছে আলেকজান্ডারের বইটা দেখতে পারো। আলেকজান্ডারও মোটামুটি ভালোই দেওয়া থাকে, সমস্যা নাই। তো যাই হোক, যদি এরপরও কোনো প্রবলেম হয় তাহলে সামনের সেশনাল ক্লাসে তোমরা আমাকে বলবা, আমি ট্রাই করবো সেটাকে তোমাদের কনফিউশনটা দূর করার।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ল্যাব রিপোর্ট তোমাদের দিতে হবে না, ল্যাব রিপোর্ট আমি একেবারে পরে নিব আমার আমার সেকশনাল গুলা। ম্যাডাম আপনার ক্লাস তাহলে সামনের সপ্তাহের পরের সপ্তাহে? তোমাদের স্যার এখন কি পড়াচ্ছে? ক্লাসে কি পড়াচ্ছে থিওরিতে? আজকে ওই যে কাশ্যপের সূত্র পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে। তো স্যার সম্ভবত এই সপ্তাহটা তোমাদের নেবে, সামনের সপ্তাহ নিতে পারে। তারপরে আমি তোমাদের পড়ানো শুরু করবো থিওরেম থেকে। তোমাদের যেগুলো থিওরেম থিওরেম অথবা নর্টন থিওরেম যেগুলো আছে সেই থিওরেম থেকে পড়ানো শুরু করব। তো যাই হোক, স্যারের ক্লাসে তো তোমরা বুঝতে পারছো, সমস্যা নাই, ক্লাস করতে থাকো। আর আমার সাথে ক্লাস যখন হবে আমি তোমাদেরকে ওই গুগল ক্লাসরুম যেটা ক্রিয়েট করা আছে ওখানে আমি পোস্ট দিয়ে দেবো, ওখান থেকে দেখতে পারবা। ঠিক আছে? ওকে। তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, যদিও তোমাদের সাথে পরিচয় নাই, বাট আমার পরিচয় ফার্স্টে তোমাদের দেয়নি। তোমাদেরকে সাথে পরিচিতি হওয়ার দরকার ছিল আর কি। তো যাই হোক, আমি আমার পরিচয়টা এখন দিয়ে নিই যে আমি হচ্ছে কুসুমতারা, আমি টিপলি ডিপার্টমেন্টে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। তো যাই হোক, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে দেবা, আমি সেটা কোনো প্রবলেম অথবা যে কোনো কিছু শেয়ার করার সেটা গুগল ক্লাসরুমে বলতে পারো, অথবা আমার ফোন নাম্বার তো মনে হয় তোমাদের কাছে আছে, সিআর কাছে, সেই আমার সাথে কন্ট্যাক্ট করলে হবে। আর যার কেউ যদি ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম ফেস করো কোনো টপিক নিয়ে অথবা কোনো বিষয় নিয়ে, আমাকে হচ্ছে গুগল ক্লাসরুমে বলতে পারো, অথবা মেইলে মেসেজ করতে পারো, মেইল করতে পারো। তো ঠিক আছে, তোমরা ফার্স্ট থেকে আমি মানে আমি চাইবো যে তোমরা ইফোর্ট দিয়ে পড়াশোনা করো, কারণ এটা যদিও তোমাদের নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, বাট এই সাবজেক্টটা দেখা যাবে যে তোমাদের লাগবে পরবর্তীতে মেকানিক্যালের বিভিন্ন দেখা যাবে যে কাজে কোনো ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা অথবা কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করা কাজে হয়তো এই সার্কিট গুলো তোমাদের লাগতে পারে। তো সার্কিট গুলো না লাগুক, বাট এই যে এখানকার কনসেপ্ট, সার্কিটের যে কনসেপ্ট, এটা লাগবে। তো এই জন্য তোমরা, আমি চেষ্টা করবো, চাইবো যে সবাই তোমরা একটু মনোযোগ দিয়ে যে ক্লাসই হোক, স্যারের ক্লাস হোক অথবা আমার ক্লাস হোক, এটা করার ট্রাই করবা। যদিও মনোযোগ ধরে রাখা কঠিন, আমি জানি যে অনলাইন ক্লাস আমরা সর্বোচ্চ ট্রাই করি একটু সমস্যা, তবুও একটু ট্রাই করবা, কারণ এই বয়সে দেখা যাবে যে তোমাদের শেখার বয়স। কারণ পরবর্তীতে দেখা যাবে যে যত বয়স হয়ে যায় অথবা এই লেভেলটা পার করে যাবে, তখন বলবা যে না, আমাদের জন্য হয়তো একটু ওই সময়টা ইউজ করলে ভালো হতো। তো আমি সাজেশন দিই যেটা, যে এখন থেকেই তোমরা ছোট, এখন 19 আরো অনেকগুলা সেমিস্টার বাকি আছে, তো পড়ার চেষ্টা করো। ভালো একটা রেজাল্ট করলে পরে ভালো কোনো একটা অপরচুনিটি পাবা, নাহলে এখান থেকে এটাই তোমাদের অ্যাকচুয়ালি ক্যারিয়ার নির্ধারণ করে দিবে, এটা এই ডিগ্রিটাই। এখন থেকে ট্রাই করো যে ভালো মতো পড়াশোনা করার, সবগুলো সাবজেক্ট যেগুলোই হোক, আমার সাবজেক্টই হোক অথবা অন্য সাবজেক্ট হোক, সেটা পড়ার। নাহলে পরে সাফার নিজেরাই করবা, আর কেউ কারো ভাগ নেবে না। ধরো তোমার ভালো বন্ধু, সে ভালো কোনো একটা জব করছে অথবা ভালো কোনো কাজ করছে, তুমি দেখা যাচ্ছে যে সেখানে চান্সই পাচ্ছ না করার। তো এই জন্য এখন থেকে ট্রাই করো একটু নিজেকে ডেভেলপ করার, অথবা নিজের যে স্টাডি পড়াশোনা, সেই পড়াশোনা রিলেটেড একটু কাজটা ভালো মতো করার। কারণ বাবা মা অনেক কষ্ট করে তোমাদেরকে এখানে পাঠিয়েছে পড়াশোনা করতে, আর অনেকের হয়তো অনেক সমস্যা। তো এই সমস্যাগুলো ওভারকাম করার ট্রাই করো, কারণ এই একমাত্র পড়াশোনাটাই তো, অথবা এই যে ভালো রেজাল্টটাই তোমাদেরকে একটু আগায় নিবে আর কি। বুঝতে পারি না ম্যাডাম, কেন আসলে কোথায় থেকে কি পড়াচ্ছে ম্যাডাম কিছু বুঝি না ম্যাডাম, খালি ক্লাস করে দেয়, কিন্তু ক্লাস শেষে দেখা যাচ্ছে যে অনেক পড়াই বাকি থেকে যায়। তুই জারিফের সাথে কন্ট্যাক্ট কর। তোমাদের তো প্রতিটা রেফারেন্স দিয়ে দেওয়া হয়, কোন বই ফলো করছে স্যার সেটা বলে দেয়নি স্যার? বলে দাও। জি ম্যাডাম, আলেকজান্ডার সাদিকুর বই। হ্যাঁ, এই বইটাই ফলো করবে স্যার। তো ওই বই থেকেই পড়লেই তোমরা মোটামুটি পারবা। আর তোমাদের যে টাস্কগুলো দিবে স্যার, সেই টাস্কগুলো করার, যদি ওগুলো করতে পারো দেখা যাবে যে ভালো করতে পারবে। প্রথম প্রথম মনে হবে যে একটু কঠিন, আমি বুঝি না, বাট একটু ধৈর্য ধরে করার চেষ্টা করবে, দেখবে যে পারবা আর কি। তো তারপরেও যদি প্রবলেম হয় স্যারের সাথে কন্ট্যাক্ট করবা, নাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমরা চেষ্টা করবো যে তোমাদের এই সাবজেক্টটা আর কি ভালো মতো শেষ করার, ঠিক আছে? অথবা তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো আমরা। তো ওকে, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে আমার হয়তো সেশনাল ক্লাসে দেখা হবে, আর ক্লাস তো হবে তোমাদের সাথে, তখন দেখা হবে। ওকে, আজকে